আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহে বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এসে বসল। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধে সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে। আজ অ্যাফোগাতো স্টুডিওতে রয়েছে একটি ভুতুড়ে ছোট্ট গল্পের ফ্লেভার। আজকের গল্পের নাম দর্শন সাহর লেখা থাবা। এই গল্পটি আমরা নিয়েছি ভৌতিক গল্প বই থেকে। বেআইনিভাবে আমাদের অ্যাফোগাতো স্টুডিওর কোনো গল্প কপি করার চেষ্টা করবেন না, কারণ পাইরেসি ইজ আ বিগ ক্রাইম। তবে চলুন আজকের কফিতে চুমুক দেওয়া যাক। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি দ্রুতগতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়েও দিয়েছি বটে, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতো না যদি দীর্ঘ এ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বেছানো এই পথটাই সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গায়ে। ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাপাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা। দরজার উপরের দেয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেনের বাড়ি। যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদি তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায়, তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেলের 10 টাকা। বাড়ির টিনের দরজাটায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথায় মাফলারটা তাই আরো শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, দরজাটা খুলুন কাকু, সাইকেলটা নেব। তারপর আরো কয়েকবার আঙুলে টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটা কুচো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। দেখলাম ওপারে একটা কুচো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হেরিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম, মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো পরেশ সেন হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও তুমি? তা এত রাত অবধি কোথায় থাকো বাবু? আমি তেমন একটা কিছু না বলে শুধু একটু হ্যাঁ হুঁ করে দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীর পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট, আর চোখে সেই চীনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম। আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল।
ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যে হাতে দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাসতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে আওড়ে উঠলাম। উহ আ কেন করো, শীত লাগে তো কাটি ধরো। এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হলো। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কী সব ফন্দি এঁটে চলেছে। শির দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারল না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয় শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহে বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এসে উঠল। সাথে সাথে আমি বিভৎস এক চিৎকার করে সাইকেল থেকে করতে দিলাম। কাঁধে সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে গেছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিমটিমি টর্চের আলো চারপাশটা দেখলাম। তারপর ভয়ার্ত কালো কালো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি? কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটোখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো। আমি সাইকেলটা দু হাতে চেপে ধরি, আবারও একবার চিৎকার করে বললাম, কে কে আছে ওখানে? কে? সাড়া দাও। কয়েক সেকেন্ড কোনো সাড়া শব্দ নেই। তারপর হঠাৎ এক সময় অমাবস্যার ঘন কালো অন্ধকার পুরি ঠিক আমার কানের সামনে অশরীরটা মৃদু ভাবা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে? কি হবে তা জেনে সাইকেলটা চালাও, দ্রুত চালাও। তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় তুমি শেষ। শব্দের সাথে বেরানো তার মুখে ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান পুড়ে বেরিয়ে গেল, আর বিভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুঝে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ। এবারও সেই একই কারণ, সাইকেল টানতে গিয়ে টানতে পারলাম না, কোনো রকমই গড়িয়ে চলল যা। হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গা আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডার উপস্থিতি অনুভব করলাম। অশরীরীটা আমাকে দু হাতে চেপে ধরছে। দেহের দু স্থানে মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা।
সাইকেলটা থামানোর জন্য সজোরে বেগ কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ঘুরে সাইকেল এগিয়ে যেতে থাকলো। একসময় সাইকেলটা 3 মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। আমি সেই রাস্তাটা চিনতে পারলাম। এটাই সীতাগঞ্জের মোড়। মোড়ের বামহাতি রাস্তাটায় নামলেই আর 10-15 মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কতই না আজব, কতই না ভয়ঙ্কর। গায়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যা রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিককে ভুল পথে চালিত করে তাদের থলির ভিতরে থাকা খাবার দাবার, ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এই সকল রটানোগুলোকে একটুকুও পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বিভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝের সুদৃঢ় প্রাচীরটা যেন নিমেষেই এক উন্মাদ সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকেছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে বড় বড় বট, অশ্বত্থ ও শেওড়া গাছের চূড়াগুলোতে। কিছু বিভৎস গা ছমছমে সে আবহাওয়া। কোনো একদল অশরীর অতিথিদের অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরাতে পারলে বাঁচি। পিছনের অশরীরীটা কোথায় চলেছে? আমার সাথে সাথে বাড়ি অব্দি যাবে নাকি জানি না। এই সকল ভাবতে ভাবতে হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকে নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসল। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরটাই বোধ হয়। তারপর হঠাৎই শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোলারও আলোড়ন শুরু হল, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরীর দাপাদাপিতেই বোধ হয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠঘাট সব কাঁপতে শুরু করল, আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটল পড়ে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার। তবু বহু কষ্টে কোনোরকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে ফেলে দিই। সারাদিন অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দুমাত্র নেই, শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকে ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটি বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটা এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে গেলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগেরই মতো সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, পেটি পেটি ঘাস, আর লোহার চুল্লিটা
আমার দিক ঘাড় ফিরে সমানে হেসে যাচ্ছে।